সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ইউথ ডেভেলপমেন্ট কোচ, বাফুফে ও হেড কোচ স্পেশাল অলিম্পিক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। শুভ সকাল, কেমন আছেন? ভীষণ ভালো, ওয়ালাইকুম আসসালাম। জি, শুরুতে একটু জানতে চাই, ফুটবল নিয়ে এখন কোথায় কি কাজ চলছে? এখন বাংলাদেশের ফুটবলের যে কাজগুলো আছে সেটা হলো স্পেশাল অলিম্পিক, সিপি ফুটবল, আমপুচি ফুটবল, যেটা ডিসেবলদের নিয়ে একটু কাজ করছি। এটা হলো অনারারি সার্ভিস দিচ্ছি, আর এই দেশ বিদেশেও কাজ করছি, দেশে এবং দেশের বাইরে। আচ্ছা, কতদিন ধরে এই পেশায় নিযুক্ত আছেন? ফুটবল তো সারা জীবন ফুটবল খেললাম, সারা জীবন ফুটবল খেলার পরে ফুটবল কোচ হয়ে দেশে বিদেশে পড়াশোনা করে তারপরে দেশে এসেই প্রফেশনালে আছি। বা এই যে স্পোর্টসের প্রতি যে ভালোবাসাটা, এটা কবে থেকে নিজের মধ্যে এসেছে? আসলে ছোটোবেলা থেকে আমার যে রিজন এরিয়া, আমার যে অ্যারিনা ছিল, এটা স্পোর্টসের একটা অ্যারিনা ছিল। ওইখানে প্রথমে তো টেনিস খেলা আরম্ভ করলাম। টেনিসে দেখলাম অনেক এক্সপেন্সিভ, তা আশেপাশের লোক খুব প্লেয়ার পাওয়া যায় না। তারপরে টেনিস রেখে যখন ফুটবল দেখলাম খুব পপুলার, বাংলাদেশের সেই শেখ মোহাম্মদ আসলাম, কাউসার আহমেদ, আশিস, ভদ্র, বাদল রায়, এদের খেলা দেখে উদ্বুদ্ধ হয়ে ফুটবলে আসা, তখন টেনিস ছেড়ে দিয়ে ফুটবলে আসা। আচ্ছা, কোচ হিসেবে আপনার তো দীর্ঘদিনের ক্যারিয়ার, আর কোথায় কোথায় দায়িত্ব পালন করছেন? ফুটবলের আসলে অনেক দিন ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইয়ুথ ডেভেলপমেন্টের কাজ করেছি। এরপরে আমি বাইরে হাঙ্গেরিতে কাজ করেছি, হাঙ্গেরি ভাসাস ক্লাবে, তারপর জার্মানিতে লাইপজিগ সিটি ক্লাবে, এটা জার্মানিতে। তারপরে তো যখন ইংল্যান্ডে ছিলাম চামস্পোর্টে বাচ্চাদের ট্রেনিং করাতাম। তারপর তো দেশে এসে তারপর এএফসি একটা প্রোগ্রামে জয়েন করলাম। এটাই বাংলাদেশের থাকা। আচ্ছা, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলের ক্লাবগুলোর মধ্যে ডিফারেন্স কেমন দেখছেন? আসলে আমাদের ক্লাব হলো গোছানো ক্লাব না। যেমন ধরেন আমি যখন হাঙ্গেরিতে কাজ করেছি তখন ভাসাস ক্লাব ছিল, ওটা ইয়ুথ ডেভেলপমেন্টের কাজ করেছি। এটা একটা পরিপক্ক, মানে ওটা সবাই অল আর এটা বলো কগনিটিভ প্রসেসে ওরা চলে, এবং স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, তারপরে বায়োমেকানিক্যাল সিস্টেমে ওদের ক্লাবটা চলে। আর তারপর আরেকটা জিনিস হলো, সেটা হলো কি ম্যাথমেটিক্যাল ট্রেনিং, যেটা এটা বাইরের দেশে হয়, ইউরোপে হয়, কিন্তু আমাদের দেশে এগুলো এখনও স্টার্ট হয়নি। যেমন সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ ফুটবল, এটা আমাদের দেশে এখনও মনে করে না যে এটা সাইকোলজিক্যাল মানে হলো পাগলের চিকিৎসা এবং পাগলের ধারণা, যে সাইকিক যারা, কিন্তু আমাদের যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টও স্পোর্টসে থাকতে হবে, গোল সেটিং, তারপরে আপনার এম, আপনাকে মোটিভেশন, এই জিনিসগুলো আসলে এখনও আমাদের দেশে আসেনি। আচ্ছা, এগুলো আসার জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, বা ইন্টারন্যাশনাল লেভেলের ওই পরিমাণ মানে আমাদের যদি বাংলাদেশের মানটা নিয়ে যাওয়ার আমাদের চেষ্টা থাকে, সেক্ষেত্রে কি করা যেতে পারে? এটা একটা বড় প্রসেস, একটা বড় প্রজেক্ট। এটা করতে গেলে হলে, যেমন আমি আমার ব্যক্তিগত ব্যাপারে, যে তারপর দু একজন কোচ আছে বাংলাদেশে যারা বাইরে পড়াশোনা করে তারপর দেশে এসে কাজ করে, তো অনেকে তো এসে আসলে কি সেই এনভায়রনমেন্টটা পায় না দেশে, তা না পাইলে তারা আবার চলে যায়। কিন্তু আমার একটা ছোটোবেলা থেকে একটা থিঙ্কিং ছিল যে আমি চারণ কোচ হব, গ্রামে গ্রামে কোচিং করব, ফেরিওয়ালার মতন কোচিং করব, যার দরুন আমি কাজ করার চেষ্টা করেছি। হয়তো সেই সুযোগটা হয়তো আমি পাইনি এবং আমাকে অনেক ব্যাপারে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। তারপর আমি 5-6 বছর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি। তারপরে আমি বাইরে চলে যাই, ইংল্যান্ডে চলে যাই। ইংল্যান্ডে তখন আমি লেভেল 1 লেভেল 2 করেই ডিসেবল লেভেল 1 লেভেল 2 করি। করার পরে কিছুদিন আমি চামস্পোর্ট, ওইখানে একটা ক্লাবের সাথেও কাজ করি। চামস্পোর্টের একটা অ্যাসেক্স কাউন্ট্রি ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে কাজ করে তারপর মনে করলাম না, দেশেই কাজ করতে হবে। এই ইংল্যান্ডে থেকে দেশে এসে কাজ করা আরম্ভ করলাম। আচ্ছা, স্পোর্টসের জন্য কোথায় কোথায় থেকে, কোন কোন দেশ থেকে আপনি শিক্ষা গ্রহণ করেছেন? অ্যাকচুয়ালি আমি পড়াশোনা করেছি হলো ইন্ডিয়া থেকে, পাঞ্জাব ইউনিভার্সিটির আন্ডারে, এটা হলো ফুটবল এডুকেশন কোচিং। তারপরে আমি চলে যাই জার্মানিতে লাইপজিগ ইউনিভার্সিটি থেকে করেছি হলো ফুটবল এডুকেশন অ্যান্ড কোচিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা ডিপ্লোমা ইন ফুটবল এডুকেশনের জন্য। এরপরে ফিফা
ম্যানেজমেন্ট কোর্স করেছি, তারপরে এএফসি ইনস্ট্রাক্টর করেছি, ফিফা ইনস্ট্রাক্টর কোর্স করেছি, তারপরে জেএফএ জাপান ফুটবল অ্যাসোসিয়েশন ইনস্ট্রাক্টর কোর্স করেছি, তারপরে ফিফা এলিট কোচ করেছি, তারপরে হাঙ্গেরি থেকে ডিপ্লোমা ইন ফুটবল এডুকেশন করেছি। আরও পড়াশোনা আছে কিন্তু তারপরেও সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কোর্স করেছি, স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশোনা করছি, তারপরে ডায়েট অ্যান্ড নিউট্রিশন, বাংলাদেশে যে খেলাধুলার ডায়েট অ্যান্ড নিউট্রিশন প্রয়োজন এটা নিয়েও পড়াশোনা করেছি। আসলে সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণে কি বলছে যে এখন যে জেনারেশনে যারা ফুটবলে আসছে তাদের মধ্যে কতটুকু শেখার চাহিদা দেখতে পাচ্ছেন? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে হলো নেশনের উপরে, আমার নেশনের কতটুকু ডিমান্ড আছে। ক্রিকেটের একটা প্রায়োরিটি আছে এখানে, কিন্তু বাট আমাদের যে মাস পিপল, আমাদের দেশে সাধারণত আমরা ফাইট এগেনস্ট প্রভার্টি, আমরা আসলে দারিদ্র্যের সাথে বসবাস করি, কিন্তু তার মধ্যে এদের যে প্যাশন, এদের যে লাভার, এটা যে তাদের ডিগনিটি ফুটবলে, এটা আকাশচুম্বী। কিন্তু আমরা যে প্র্যাকটিসের পরে কি খাবো আমাদের ছেলেরা এইটুকু চিন্তা করে না, যার দরুন আমাদের ছেলে মেয়েরা আসলে ঘরে এসে যে কি খাবে এটার চিন্তা না করে তারা খেলাধুলা করে, যার দরুন এরা প্যাশন, এরা ভালোবাসে ফুটবলকে। কিন্তু আমরা সেইভাবে আসলে কি আমাদের মেধাসত্তা, আমাদের ধরেন ডায়েট অ্যান্ড নিউট্রিশন, আমাদের মেমোরিয়াস আমরা ওদের দিতে পারি না। আসলে আমার এটা খুব কষ্ট হয় যে আমাদের ছেলেরা যে এরপরেও ফুটবল খেলে। যেমন একটা ছেলে ফুটবল খেতে গেলে তার মিনিমাম 2500 ক্যালোরির নিচে হয় না, কিন্তু ও এসে হয়তো ভাত খাবে অথবা ফল ফ্রুট খাবে, কিন্তু এই জিনিসগুলো আসলে কি ও বুঝতেছে না যে ওর কতটুকু পাওয়ার, ও তো ক্যালোরি কমে যাচ্ছে, শরীরের মাস ডেভেলপড হচ্ছে না, কিন্তু খালি খেলে যাচ্ছে। খেলার সাথে সাথে অনেক কিছু দরকার। রাইট। আপনার শৈশব কোথায় কেটেছে? আমি আসলে কি ছোটবেলা থেকে খুলনায় আমার জন্মস্থান, খুলনার থেকে মানুষ হয়েছে, পড়াশোনা সব খুলনায়, আর খুলনা শহরেই। ওখান থেকে পড়াশোনা করে তা ওই ছোটবেলায় খেলাধুলা করতাম, শুধু খেলাধুলা না, নাটক করতাম। তারপরে নাটকের সাথে ফ্যাশন শো করতাম। আসলে এটা ঢাকায় এসে ডিবেট করতাম। তারপরে এই যে জার্মান ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের এই গোথে ইনস্টিটিউট থেকে শিখলাম। তারপরে এই বিবি রাসেল ছিল আমাদের কোরিওগ্রাফার, উনি এই যে আজকে গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ চেক, আমি ডক্টর ইউনুস স্যারের সাথে আমি কাজ করেছি। তো এই কাজগুলো আসলে কি আমাকে আসলে ভার্সেটাইল ওয়ার্ক দিয়েছে এবং পৃথিবী চেনাইছে আমাকে। আচ্ছা, অভিনয় যাওয়া হয়নি কেন? পরে অভিনয় আসলে আমি এনএসডিতে ন্যাশনাল ড্রামা অফ ইন্ডিয়া আমি অ্যাপ্লাই করেছিলাম, এবং ওই সময় আবার পাঞ্জাব ইউনিভার্সিটি পাতিয়ালাও অ্যাপ্লাই করেছিলাম স্পোর্টস নিয়ে। তারপরে আমি আমার গুরু যে আসুজ্জামান নূর, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি কোনটায় যাব, কোনটা গেলে ভালো হয়। তখন সে আমাকে বলল যে তুমি তোমার স্পোর্টসে যাবে, স্পোর্টস একটা ভালো মিডিয়া, সব কিছু কভার, তোমার সব কিছু মিলে গ্রোথ ডেভেলপমেন্ট সব কিছু মিলে বললো কি তুমি স্পোর্টস নিয়ে পড়াশোনা করো। এই আমি স্পোর্টস নিয়ে পড়াশোনা করো। আচ্ছা, বাফুফে থাকছেন না কেন? আসলে এটা আমার খুব কষ্ট লাগে। অনেক জিনিস হয়তো, যেমন আমি গ্রাসরুট খুব পছন্দ করি, গ্রাসরুটের কাজ, গ্রাসরুট এটা ডেভেলপ কীভাবে করতে হবে এটা আমি বাইরের দেশ থেকে শিখে আসছি। কিন্তু হয় কি ওখানে যেন কেমনও একটা বাধার একটা, আমার কাছে মনে হয় ওখানে একটা কোরাম আছে, এবং ওখানে কিছু মানুষ আছে যারা স্পোর্টস ওরিয়েন্টেড না, তখনই একটা বাধাপ্রাপ্ত হয়। যখন আমি যদি বলি একজনকে যে আমাদের 2500 ক্যালোরি লাগবে, এইটা না হলে হয় না, অথবা এইটা প্রবলেম ওইটা প্রবলেম। বাইরের দেশে আমি দেখেছি কোচ ইজ অল ইন অল, হেড কোচ হি ইজ এ পীর অ্যাজ লাইক এ, কিন্তু মাস্টার। কিন্তু আমাদের দেশে এইটা মূল্যায়ন খুব কম হয়, কারণ আমি এত পড়াশোনা করে আসার পরেও আমি যদি মূল্যায়িত না হই, এবং একটা অশিক্ষিত লোকের কাছে যেমন ধরেন আমাদের দেশে স্কুলের প্রধান শিক্ষক, সে হয়তো মাস্টার্স হয়তো ডিগ্রি পড়াশোনা করে তারপর হয়তো একটা স্কুলে আসে, কিন্তু ওই স্কুলের সভাপতি হয়ে দেখাচ্ছে 8 পাস অথবা ইন্টারমিডিয়েট পাস। এটা দুঃখজনক। ও তখন ওই হেডমাস্টারকে চালায়। আমাদের দেশে হয়েছে হেড কোচকে এরকম চালায়, কিন্তু যখনই এটার প্রতিবাদ করতে হয়, যেটা স্বাধীনতা, কাজের যে স্বাধীনতা, কারণ এই কাজটা হলো
আমার কাছে মনে হয়, আপনিও মনে করেন যে এটা ভার্সেটাইল ওয়ার্ক, এটা হলো মনের থেকে আসবে। অবশ্যই। তো এই কাজের সাথে যদি আপনার হার্টের সাথে এবং শারীরিকভাবে যদি আপনি কাজ না করতে পারেন, এই কাজ উতরাবে না। এই প্রয়াসটায় যখন সমস্যা দেখা দেয়, তখনই দেখা যায় যে কাজটা ভালো হয় না। রাইট। ফুটবলের ক্যারিয়ার কি দেখছেন? এই যে বিদেশ থেকে অনেক প্লেয়ার আসছেন, বাংলাদেশে খেলছেন, সেই সুবাদে ওরা আমাদের বাঙালি প্লেয়ার, ওদের প্রবাসী প্লেয়ার, ওদের অবশ্যই দেশের প্রতি কমিটমেন্ট আছে। আমি এটাকে খুব ভালো মনে করি। আমি ওয়েলকাম জানাই। আসলে কি, আমরা বিদেশি প্লেয়ার আসলে পরে আমাদের প্লেয়াররা একটু উজ্জীবিত হয়, পারফরমেন্স, স্কিল, ট্যাকটিক্যাল বিহেভিয়ার, টেকনিক্যাল সাইড ডেভেলপড হয়। কিন্তু আমাদের এখন যে অবস্থা হয়েছে, আমরা সবাই লুক থ্রো করছি এই প্রবাসী প্লেয়ারদের দিয়ে, কিন্তু আমাদের লোকাল যে প্লেয়াররা, এটার দিকে এখন কারোর নজর নাই। এই নজরটা আমাদের দিতে হবে। কারণ কি, ওই দিকে তাকালে চলবে না। আপনি ঘুরে ফিরে যদি এরা ব্যর্থ হয়ে যায়, তাহলে আবার কিন্তু সেই গ্রাসে আপনার আসতে হবে, সেই মাটির টানে মাটির কাছে আসতে হবে। কিন্তু আমাদের এই মাটির টানে কেউ আসতে চায় না, মানে মাটির কাছে কাদা মাটি কেউ দিতে চায় না। সবাই রেডিমেড জিনিস চায়, সবাই আপেল চায়, কিন্তু আপেল প্লান্টেশন করতে হবে, গাছগুলো লাগাতে হবে, যত্ন নিতে হবে। তা না হলে কিন্তু আমাদের প্লেয়ার তৈরি হবে। শুধু এখানে না, নাটক বলেন যে, আর এই কাজগুলো হলো এটা হলো উৎকর্ষ সাধন। এটা চাষ করে নিয়ে আসতে হয়, কিন্তু আমরা এই চাষের দিকে যেতে চাই না। আপনি বলছিলেন আপনি বিজ্ঞাপনে কাজ করেছেন, কোন কোন বিজ্ঞাপনে কাজ করা হয়েছে? তখন তো আসলে সেটা তো অনেক বড় জিনিস। লাইফ বয় 2টা ছিল। লাইফ বয়তে কাজ করেছি, সেটা হলো এশিয়াটিকে, তারপরে ডানো ইনস্ট্যান্ট গুঁড়ো দুধে করেছি, তারপরে মিল্লাত ঘামাচি পাউডার করেছি। এগুলো তখন করেছি। তখনকার সময় খুব জনপ্রিয় ছিল এই অ্যাডগুলো আসলে। হ্যাঁ, খুব ভীষণ চলে। আমার এই বন্ধুরা ছিল, এই যে ফয়সাল, তারপরে আদিল, মানে অর্থাৎ এই পল্লব, রুবেল, তারপরে ইমরান, তারপর তানিয়া, মৌ, এরা সব একসাথে আমরা কাজ করতাম। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম স্পোর্টস সম্পর্কে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও এবং এটিএন বাংলাকেও সব আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।